দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল আহসান নিহত। রাজনৈতিক প্রতিহিংসায় হত্যাকাণ্ড হতে পারে ধারণা পরিবারের। রাজনীতিকই বেশি। 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে, এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। আগামী বছর 30 জুনের মধ্যে নির্বাচন, রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। করিডোর ও বন্দর ইস্যুতে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান। এলডিসির পর চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। প্রতিযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে বাজার স্বাভাবিক রাখার পরামর্শ। চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল হলে টাকা দিয়ে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন শিল্প মালিকরা। কমবে আমদানির খরচ ও সময়। এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সমস্যা নিয়ে সাইবার সিকিউরিটির শরণাপন্ন বাফুফে। আজই অনলাইন সচল হওয়ার আশা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আগামী বছর 30 জুনের মধ্যে নির্বাচন হবে। 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না তিনি। রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। রোববার 20টি রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। দলগুলো জানায়, সংকট নিরসনে ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান তারা। করিডোর ও বন্দর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল, কয়েকজন উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড এবং সবশেষ প্রধান উপদেষ্টার পদত্যাগের অভিপ্রায়ে অস্থির হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে জাতীয় স্বার্থকে সামনে রেখে সেই অভিপ্রায় থেকে সরে এসে দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত ও এনসিপির পর দ্বিতীয় দিন রোববার বিকেলে 11টি দলের সঙ্গে প্রথম দফায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ছিলেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ 11টি দলের প্রতিনিধি। ঘণ্টাব্যাপী বৈঠকের পর তারা জানান, চলমান সংকট থেকে উত্তরণ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই ভরসা রাখতে চান তারা। তবে দ্রুতই বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান তাদের। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যেটা করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধিদের নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে। পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস ও গণ অধিকার পরিষদ সহ 9টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে প্রধান উপদেষ্টার দপ্তর। ইসলামী দলগুলোর মুখেও ছিল একই সুর। করিডোর ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। আমরা বলেছি যে এই সকল বিষয়ে, বিশেষ করে করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে, সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সাড়া মেলে না। এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয়। প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস থাকতে দেশের কোনো অনিষ্ট হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন
আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। তিনি বলেন, জুলাইয়ে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পরিকল্পনা সুস্পষ্ট করা এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয় না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করা জরুরি। এ সময় বাজেটের আগে এনবিআর সংস্কার সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় দেশ এবং জনগণের উপর বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। রাজধানীর মধ্য বাড্ডার গুদরাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলো পাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। গেল রাত 10টার পর গুদরাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসকরা সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানার বিএনপির আহ্বায়ক জানান, গুদরাঘাট 4 নম্বর রোডের সাবেক কমিশনারের কার্যালয়ের বিপরীতে টং দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল সহ কয়েকজনকে নিয়ে বসেছিলেন। এর মাঝে হঠাৎ 2 ব্যক্তি এসে গুলি করে। দুজনই মাস্ক পরা ছিলেন। এরপর ফাঁকা গুলি করে পালিয়ে যান সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হতে পারে। এছাড়াও 5 আগস্টের পর সাধন বিভিন্ন সময় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করতেন বলেও জানায় তার পরিবার। বলছে যে আছে এরকম, দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তাই আবার বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে, কে আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব। রাজনীতিকই বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। আমরা সবাই চাচ্ছি যে দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করা হোক। 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি পণ্য ও শিল্পে ভর্তুকি দেওয়ার সুবিধা কমাতে পারে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজেই এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে 2026 সালের 24 নভেম্বর। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতায় 3 সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যে কোনো 2টি সূচকে যোগ্যতা অর্জন কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমা দ্বিগুণ করতে হয়। 2018 ও 2021 সালের ত্রিবার্ষিক মানদণ্ডের 3টিতেই উত্তীর্ণ হয়। 2021 সালেই চূড়ান্ত সুপারিশ পায় যে 2024 সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারবে বাংলাদেশ। 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রস্তুতির জন্য আরও 2 বছর পিছিয়ে দেওয়া হয়। যদি এলডিসি থেকে উত্তীর্ণ হয় তাহলে বাংলাদেশই হবে প্রথম দেশ যারা 3টি সূচকেই উত্তীর্ণ হয়ে বের হবে।
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে প্রস্তুতি নিতে হবে। জোর দিতে হবে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায়। 1975 সালে এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজার পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ব সংরক্ষণ ইস্যুতে ওষুধ শিল্পে নতুন চ্যালেঞ্জ যুক্ত হবে। বেড়ে যাবে ওষুধের দাম এবং এতে রপ্তানি বাজারও কিছুটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদেশি সহযোগী সংস্থার সহজসত্ত্বের ঋণ ও অনুদান সহায়তা কঠিন হয়ে পড়তে পারে। রপ্তানি পণ্য ও শিল্পে ভর্তুকি দেয়া বাতিল করতে হবে। এলডিসির লক্ষ্য পূরণ হলে আন্তর্জাতিক ব্যবসা ও করসহ অনেক সুবিধাই বাতিল হবে বাংলাদেশের। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে সুবিধা বাতিল হলেও বিদেশি বিনিয়োগ বাড়ানো ও খোলা বাজারে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবসা সুযোগ থাকলে এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রভাব পড়বে না, আর তা না হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে, সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বেশি সুদে হলেও ঋণ নিয়ে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে অধিক খরচ করা সম্ভব হবে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই জন্য একসাথে সব সুবিধা বাতিল না করে অন্যান্য দেশগুলোর সাথে চুক্তির মাধ্যমে বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। জড়িত বাজার ব্যবস্থাপনা, নজরদারি, খবরদারি এগুলো আমাদের চলমান রাখতে হবে। আমরা সেটা যদি না করি তাহলে তো বাড়তি আরেকটা যখন চ্যালেঞ্জ আসবে সেটা তো আমাদের জন্য অবশ্যই এটা আরও আমাদের জন্য এটা একটা অশনি সংকেত নিয়ে আসবে। সুতরাং আমার মনে হয় যে আমাদের চলমান অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ভালো করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও আমাদের অব্যাহত রাখতে হবে। আর এলডিসি গ্র্যাজুয়েশনের যে নেতিবাচক প্রভাব সেটা যাতে আমাদের এই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত না করে সেদিকটাতেও আমাদের নজর রাখতে হবে। অপরদিকে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বাজার স্বাভাবিক রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সব ক্ষেত্রেই ভোক্তার দৃষ্টিকোণ দিয়ে যে দেখেন, তাহলে এই এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পরে যে আমদানির এগেনস্টে যে প্রোটেকশনটা আছে সেই প্রোটেকশনটা কমানোর যে বাধ্যবাধকতা আছে সেটা কিন্তু ভোক্তার জন্য ইতিবাচক। এফডিআইয়ের পথটা যদি মসৃণ হয়ে যায়, এখন এই অর্থনৈতিক অঞ্চলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রায়োরিটাইজ করা হয়েছে, সেই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে এসে উৎপাদন করে তাহলে তো ওখানে আপনি কম্পিটিটিভনেসের যে প্রবলেমটা সেটা সমাধানটা পাচ্ছেন, কারণ ওদের টেকনোলজি আসবে, ওদের ম্যানেজমেন্ট আসবে। যেসব সূচকের উপর ভিত্তি করে এলডিসি উত্তরণ হয় তা বেশ সুসংহত, কিন্তু অর্থনীতির কিছু সূচক পতিত আওয়ামী লীগের আমলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। যদি এগুলো সংশোধন করা হয় তবে এলডিসি উত্তরণ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। আতাউর নিয়ন, এখন ঢাকা। দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর। বন্দর, বিমানবন্দর, স্পেশাল ইকোনমিক জোনের সম্ভাবনা কাজে লাগিয়ে এই ট্রেড জোন করতে চায় চট্টগ্রাম বন্দর। এজন্য 400 একর জায়গা নির্ধারণ করা হয়েছে আনোয়ারায় কর্ণফুলী নদীর ওপারে। কর্তৃপক্ষ বলছে এফটিজেড হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তুলাসহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। কমবে আমদানির খরচ ও সময়। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় শিল্পের বিকাশ ও বাণিজ্যের আকার বাড়াতে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। 2013 সালে চীন সাংহাই মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পর বিনিয়োগ বাড়ায় পর্যায়ক্রমে 21টি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ফ্রি জোনও দেশি বিদেশি বিনিয়োগের হাব হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে। শুল্ক জটিলতা এড়িয়ে বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরিতে বাংলাদেশও
মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের ফলে এক্ষেত্রে এগিয়ে চট্টগ্রাম। মিরসরাইয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, 3টি ইপিজেড সহ চট্টগ্রামে 2000 শিল্প কারখানার জন্য কাঁচামালের চাহিদা থাকে বছর জুড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে ফ্রি জোন স্থাপনে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। সরকারের নির্দেশনায় এরই মধ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় টানেলের ওপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 400 একর জায়গা ফ্রি ট্রেড জোনের জন্য বন্দরকে বরাদ্দ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এটা হলে সারা বছরব্যাপী আপনি আমদানি করবেন, সেখানে সংরক্ষণ করবেন এবং যে আমাদের দেশীয় উদ্যোক্তা যারা বা দেশীয় ব্যবসায়ী তারা যে কোনো সময় সেখান থেকে কার্গো নিয়ে তাদের কার্যক্রম করতে পারবে। বিভিন্ন সময়ে যে ইম্পোর্ট বিভিন্ন রকম হ্যাসেল নিতে হয় বা ছোটোখাটো আমদানিকারকরা হয়তো এত বড় ধরনের ইম্পোর্ট করতে পারে না, সবার জন্য এটা একটা সুফল বয়ে আনে। তবে মুক্ত বাণিজ্য অঞ্চলে কেমন সুবিধা থাকবে, শুল্কায়নের প্রক্রিয়া কি হবে, শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা, ফ্রি ট্রেড জোন কিভাবে কাজ করবে, পূর্ণাঙ্গ নীতিমালায় থাকবে সবকিছু। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, কাপড়, তুলা, সুতা, অ্যাক্সেসরিজ সহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যা সারা বছরই লাগে এমন পণ্য আমদানি করে এই ফ্রি ট্রেড জোনে রাখা যাবে। পরিপূর্ণ নীতিমালা প্রণয়নের কাজ চলমান আছে। এটা হলেই এটা মানে সেখানে কি কার্গো থাকবে, কতদিন থাকতে পারবে, কি সেগুলোর ডিউটি হবে, কাস্টম প্রসিডিউর কি হবে, সব বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। বছরে বাংলাদেশ প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা আমদানি করে। অনেক সময় কাঁচামাল যথাসময়ে হাতে না পেলে কারখানাগুলোকে অলস বসে থাকতে হয়। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের মুক্ত বাণিজ্য অঞ্চল হলে শিল্প মালিকদের কাঁচামাল আমদানিতে ভোগান্তি ও খরচ কমবে। এই জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ তাদের। বড় ওয়্যারহাউস নিয়ে কেউ যদি তুলা এনে এখানে স্টোর করে এবং এখান থেকে যদি আমাদের লোকাল যারা তুলা উৎপাদনকারী, তুলা থেকে যারা সুতা উৎপাদন করে, তারা যদি এইখান থেকে যদি তারা তুলাটা আপনারা সংগ্রহ করতে পারে, তাহলে তাদের দেখা যাবে বিশাল একটা সময় এবং অর্থ এবং বিভিন্ন ম্যান পাওয়ারের যে ঝামেলা সেগুলো থেকে কিন্তু তারা হ্যাসেল থেকে কিন্তু বেঁচে যাবে। ফ্রি ট্রেড জোনের যে ব্যবসায়িক সুযোগটা দিতে গেলে এটা সরকারি একটা সিদ্ধান্তের বিষয় আছে, এনবিআর এর পলিসির ইস্যু আছে এবং পোর্ট অথরিটির ইস্যু আছে। সবাই মিলে যদি ফ্রি ট্রেড জোনটা বিদেশি অন্যান্য বন্দর যেভাবে মেনটেন করে ওটা ফলো করে যদি এটা এখানে কার্যকর করা যায়, আমার মনে হয় ব্যবসায়ীদের জন্য ভালো হবে। এটা মুক্ত বাণিজ্য অঞ্চলের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান ব্যবসায়ীদের। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। সপ্তাহ ব্যবধানে বাজারে কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। একের সাথে কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। এছাড়া দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। হালি প্রতি 40 টাকা দরে মিলছে ডিম। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরে আছেন কাজী মনিরুজ্জামান, টাঙ্গাইলে কাউসার আহমেদ ও গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। প্রথমে চলে যেতে চাই মনিরের কাছে। মনির, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? রাত্রি শরীয়তপুরের বাজারগুলোতে কিন্তু সবজির সরবরাহ বেশ বেড়েছে, বলা যায় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, যার কারণে দামও কিন্তু অনেকটাই কমেছে। বলা যায় 10 থেকে 15 টাকা পর্যন্ত সব ধরনের সবজির দামই কমেছে। আমি যদি বলি, আজকে আঙ্গারিয়া বাজার ঘুরে দেখেছি যে এই বাজারে চিচিঙ্গা এবং পটল কেজিতে 10 টাকা কমে আজকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল ছাড়াও ধুন্দল, করলা, শশা এগুলোও কিন্তু কমেছে এবং এগুলোর সরবরাহ বেশ বেড়েছে, যার কারণে 40 টাকা কেজি দরে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স, বিভিন্ন জাতের ঢেঁড়স রয়েছে এবং সেই ঢেঁড়স আকার ভেদে এবং জাত ভেদে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আলুও 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর
জাত ও আকার ভেদে কিন্তু বেগুনের দাম কিছুটা বৃদ্ধি আমরা মনে করি যে এখানে 50 থেকে 70 টাকা কেজিতেই বেগুন বিক্রি হচ্ছে। কাঁকরোল সরবরাহ বাড়লেও দাম কিন্তু একই রয়েছে, 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, সেক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরেই কাঁচামরিচ খুচরা পর্যায়ে বিক্রি করছেন এখানকার খুচরা বিক্রেতারা। আর বাজারে শাকের সরবরাহ বেড়েছে, বিশেষ করে পুঁই শাক এবং ডাঁটা শাক। স্থানীয় এই শাকের সরবরাহ বাড়ায় কিন্তু পুঁই শাক একেবারে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ডাঁটা আটি হিসেবে বিক্রি হচ্ছে, প্রতি আটি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কথা বলি যদি, পেঁয়াজ কিন্তু 5 টাকা কেজিতে কমে 45 টাকা খুচরা পর্যায়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আদার দাম কিছুটা বেড়েছে। আদা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শুকনা মরিচ কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে কিন্তু আজকে খুচরা পর্যায়ে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই বাজারের সরবরাহ বাড়ার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু সবজির দাম উৎপাদন বেড়েছে এবং যার কারণে সরবরাহ বাড়ায় দাম কমেছে। ক্রেতারা বেশ সন্তুষ্ট। বিক্রেতারা বলছেন যে আরও সবজির সরবরাহ বাড়বে এবং আরও দাম কিছুটা কমবে, এমনটা বিক্রেতারাও বলছেন। রাত্রি সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মনিরুজ্জামান। এবার যেতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, ঈদকে সামনে রেখে দাম কমতে পারে কিংবা বাড়তে পারে কিনা, বিক্রেতারা কি বলছেন? রাত্রি আমি আছি টাঙ্গাইল শহরের যে পার্ক বাজার রয়েছে, সেই পার্ক বাজারের যেখানে মুরগি বিক্রি হয় আমি সেই এলাকাতে আছি। এখানে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে সকালবেলায় যে পরিমাণ ক্রেতার সমাগম ঘটে সেই তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম, চাহিদা কমে গিয়েছে, সরবরাহ অনেকটা বেড়েছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা কেজি দরে, আর এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। ছাগল এবং ভেড়ার মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1020 টাকা দরে। আর এদিকে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আর এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা কেজি দরে। ব্যবসায়ী যারা রয়েছেন, আগে যে পরিমাণ সিন্ডিকেট হতো এখন সেই পরিমাণ বাজারে সিন্ডিকেট নেয়, যে কারণেই যে আগে যে পরিমাণ নেতা কর্মীদের চাঁদা দিতে হতো সেই চাঁদা না দেওয়ার কারণে তাদের যে আমদানি খরচ, সেই আমদানি খরচটা অনেক কমে গেছে, যে কারণে সবকিছুর দামই কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন যে এদিকে মুরগির দাম কমলেও যে মুরগির খাদ্য বা মেডিসিনের দাম এখনো কমেনি। আর ব্যবসায়ী এরা বলছেন যে এক এক দোকানে প্রতিদিন আগে 30 থেকে 40 টাকা কেজি দরে প্রতিদিন 30 থেকে 40 হাজার টাকার মুরগি বিক্রি হলেও এখন সেখানে 20 থেকে 25 হাজার টাকার মুরগি বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন যে ঈদকে ঘিরে দাম আরো অনেকটাই কমবে। তো রাত্রি এই ছিল আমার কাছে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে মুরগি ও গরুর মাংস এবং খাসির মাংস বিক্রির সবশেষ তথ্য। এবার যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, ডিমের দাম কিছুটা কমেছে, সেক্ষেত্রে বাজারে ডিমের দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিমের বাজার নিম্নমুখী ছিল, অর্থাৎ ডিমের দাম কমে অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে চলেছিল। তবে হঠাৎ করে গত 1-2 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে খামার থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বাজারে ডিমের বাজার হঠাৎ করেই বেড়ে গিয়েছিল এবং সে কারণে কিন্তু বাজারের যে ক্রেতারা তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ডিমের বাজার হঠাৎ করে কেন বেড়ে গিয়েছিল। তবে আবারও কিন্তু ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ সরবরাহ যে পরিমাণ বাজারে চাহিদা রয়েছে তার চাইতে সরবরাহ পরিমাণ বেশি, যার ফলে কিন্তু বাজারে এখন ডিমের দাম অনেকটাই কমে এসেছে এবং এর ফলে কিন্তু ক্রেতাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুরের নতুন বাজার যে ডিমের পাইকারি আড়তটি রয়েছে সেই আড়তে, এবং এই আড়তে আজকে আমি খবর নিয়েছি যে লাল ডিম যেটি ফার্মের যে লাল ডিমটি রয়েছে সেটি প্রতি পিস বিক্রি হচ্ছে 9 টাকা 80 পয়সা থেকে 10 টাকা, অর্থাৎ প্রতি হালি কিন্তু পাইকারি পর্যায়ে এই ডিমটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা হালিতে, এবং যেটি সাদা ডিম রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস 9 টাকা, অর্থাৎ প্রতি হালি বিক্রি হচ্ছে 36 টাকায়।
তো এই অবস্থায় এবং পাশাপাশি খুচরা বাজারও কিন্তু এই ডিমটি যখন খুচরা দোকানিরা যখন বিক্রি করছেন তখন সর্বোচ্চ ৪৫ টাকা হালিতে বিক্রি করছেন। এবং আমরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা মূলত বলছেন যে বিভিন্ন যে খামারগুলোতে রয়েছে, খামারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন হচ্ছে, পাশাপাশি ডিমের সরবরাহ রয়েছে এবং এই সময়টিতে অর্থাৎ সামনে কোরবানির যে ঈদ আসছে, এই সময়টাতে স্বাভাবিকভাবে বাজারে ডিমের যে চাহিদা সেটি কিছুটা কমে আসে, যে কারণে এই সময় বিভিন্ন আড়তগুলোতে ডিমের বাড়তি যোগান থাকে, যে কারণেই কিন্তু এই ডিমের দামটি এই সময়ে কিছুটা কম থাকে এবং এই কম থাকার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পাইকারি ডিমের আড়ত থেকে সবশেষ তথ্য। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নেত্রকোনার হাওরে দিন দিন কমছে দেশীয় মাছের উৎপাদন। নিষিদ্ধ জাল আর পোনা মাছ ধরায় প্রভাব পড়েছে উৎপাদনে। তবে এবার হাওরে মাছের উৎপাদন বাড়াতে প্রাথমিক এক প্রজ্ঞাপনে 29 মে থেকে 28 জুন পর্যন্ত হাওরে 1 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা পরিকল্পনা নিয়েছে সরকার। যার আওতায় আসছে হাওড়ের 7 জেলা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাওড় পাড়ের জেলেরাও বলছে, মৎস্য কর্মকর্তারাও বলছেন প্রথমবার এই উদ্যোগে হাওড়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। ধানের পর নেত্রকোনার অর্থনীতির বড় একটি চালিকা শক্তি মাছ। বিশেষ করে বর্ষার 6 মাস দেশীয় মাছ ধরে রাখে হাওড়পাড়ের অর্থনীতি। তবে দিন দিন হাওড়ে মাছের উৎপাদন কমায় প্রভাব পড়ছে জেলে পরিবারে। জীবেশ চন্দ্র দাস বর্ষার আগেই পুরনো নৌকা মেরামত করছেন তিনি। নতুন নৌকা বাঁধায়ে খরচ প্রায় 1.5 লাখ টাকা। এই খরচ তুলতে সময় লাগে অন্তত 4 বছর। তবে হাওড়ে মাছ কমায় খরচ তুলতেও হিমশিম অবস্থার কথা জানান তিনি। নতুন নৌকা বাঁধতে গেলে প্রায় 1,20,000 টাকার মতো খরচ যায়। এতে করে আমরা সাধারণত মানুষ খুবই কষ্ট হয়। এই যে নৌকার যে চালানগুলো তুলতে গেলে আমরা আরো অনেক দিন সময় লাগে। জেলার 135টি হাওরের মধ্যে খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদনের হাওরগুলোতে দেশীয় মাছের উৎপাদন হয় সবচেয়ে বেশি। তবে দিন দিন মাছ ধরায় চাইনা দোয়ারি, মশারি সহ নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় ধরা পড়ছে পোনা মাছ। বিশেষ করে বৈশাখের পর হাওরে ব্যবহার বাড়ে নিষিদ্ধ জালের। পোনা জাল আছে, হ্যাঁ, এটা যদি বন্ধ রাখে, হ্যাঁ, জ্যৈষ্ঠ আসার, তাহলে ছোটো মাছটা এটা বড় হয়ে যাব। চাইনা জাল বলে এই জালটা দিয়ে মাছ ধরে পোনা মাছ দেখা যাইতেছে, যদি 1 মণ মাছ ধরে 40 কেজি মাছ 2 কেজি মাছ খাওয়ার উপযোগী রাখতে পারে। তবে হাওরে রেনু, পোনা ও মা মাছ রক্ষায় প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছে সরকার, যার আওতায় থাকবে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাওর পাড়ের জেলেরা দাবি জানিয়েছেন সঠিক প্রণোদনার। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে, এর ফলে বিলুপ্ত প্রায় অনেক মাছ নতুন করে বৃদ্ধি পাবে। 10টি মাসও মাছের ডিম ফুটায়, বাচ্চা ফুটায়, এগুলো বদ্ধ করলে যেমন আমরা লাগে সবচেয়ে ভালো হয়, মাছটা শিয়ান হয়। 1 থেকে 1.5 মাস যদি বন্ধ থাকে তে আমাদের অনেক উপকার হবে বা জেলেদেরও উপকার হবে। সরকার যদি বলে এটা তোমরা জাল সুতা কোনো কিছু নিয়ে নদীর মেঝে নামতে পারবেন না, তাহলে আমরা সরকারে যদি খাওয়ান দেয় আমরা ঘরে রাখা, তাহলে তো আমরা দরকার নাই। দেশীয় প্রজাতির মাছের ব্রিডিং মৌসুমে তাদের মানে ফিশিং ব্যান কার্যকর করা, এই ধরনের একটা গ্যাজেট জারি করা হয়েছে। এটার ইম্প্যাক্টটা একটু পেতে একটু সময় লাগবে। তো প্রথম দিকে এটা গ্রাজুয়ালি আমি মনে করি এটা যে উৎপাদন আমাদের 30,000 মেট্রিক টন হাওড়ে আছে, সেটা কয়েকদিনের মাঝে, কয়েক বছরের মাঝে আশা করা যায় যে দ্বিগুণ হবে। নেত্রকোনার হাওরে প্রায় 30,000 মেট্রিক টন দেশীয় মাছের উৎপাদন হয়। নিষেধাজ্ঞাকালীন হাওরের প্রায় 31,000 জেলেকে প্রণোদনার আওতায় আনা হবে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। তীব্র দাবদাহে গবাদি পশু নিয়ে বিপাকে দেশের গোচারণ ভূমিখ্যাত সিরাজগঞ্জের সাজাদপুরের খামারিরা। গরমে গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। এতে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে 20 থেকে 30%। অন্তত 250 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলছেন খামারিরা। আরও জানাচ্ছেন
রিফাত রহমান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা, এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি। 1973 সালে মিলবিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠার পর থেকে এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার, যেখান থেকে প্রতিদিন 5 লাখ লিটার দুধ যায় দেশের বিভিন্ন স্থানে। তবে খামারগুলোর বেশিরভাগ গরুই শঙ্কর ও ফিজিয়ান জাতের হওয়ায় অতিরিক্ত গরমে প্রভাব পড়েছে দুধের উৎপাদনে। গড়ে প্রতিদিন 20 থেকে 30% উৎপাদন কমেছে বলছেন খামারিরা। পাশাপাশি লাম্পি স্কিন, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক পশু। সব মিলিয়ে প্রতিদিন 50 থেকে 60 লাখ টাকার লোকসানের কথা বলছেন তারা। তীব্র গরমে হলো দুধ যে গরুর সকালে হয়তো 800 আর এসে 500 দাঁড়াইছে। আমার সিজনে মনে করেন যে দুধ ছিল 70 লিটার, এখন এই গরমের কারণে এসে 50 লিটার। চিকিৎসার কোনো পাইতেছি না আমরা, কোনটা দিলে হারবে, আর খালি ভেজাল ওষুধপাতি তো ভেজাল। হাত পা এই যে খুর যে আছে না, খুর হুমস্টাল নষ্ট হয়ে যায়। আবার সরকার থেকে কিছু ভ্যাকসিনই দেয়, সে ভ্যাকসিনই কাজ হয় না। চিকিৎসা দিল্লি ফেরে একটু ভালো কাজে স্যালাইন দেওয়া লাগবে, করা লাগবে, বুঝলেন, এই লেহে মূল্যের ওষুধ। আগে ওষুধ মতো দিত, এখন 5 বছর ধরে আর ওষুধ মতো দেয় না। আপনার সম্পাদক, পানি সম্পাদক কাজ ছিল আমাদের এখানে, আসার পরে আমাদের দিচ্ছে সাজেশন দিচ্ছে, সেই সাজেশন আমরা কাজ করি। তা বাদে আপনার রোগ আসলেই তো আর ঠিকানা যায় না। এদিকে রোগ প্রতিরোধ ও ক্ষতি থেকে রক্ষায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা বলছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। এই সময় রোগ বালাই বেশি হয়, আগে থেকে যেন গরুগুলিকে ভ্যাকসিন দিয়ে রাখে এবং রোগ বালাই যেন না হয়। তো এই জন্য আমরা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা সবসময় বলে থাকি যে এই সময় যেন এফএমডি রোগের টিকা প্রতি 4 মাস পর পর যেন তারা দিয়ে নেয়। বিশেষ করে শেড নির্মাণটার জন্য বলি যে আপনারা একটু উঁচু করে শেডটা করেন, আর যেন একটু ছন দেওয়া হয় এবং ফ্যানটা যেন থাকে, এই বিষয়ে তাদেরকে আমরা পরামর্শ দিই। শুধু শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে গরুর খামার রয়েছে প্রায় 30,000, আর এসব খামারে রয়েছে প্রায় 4 লাখ গরু। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পর স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। আঙুরের পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। প্রথম বছরের নানান জাতের আঙুর চাষ করে বাজিমাত করেছেন তিনি। বর্তমানে শুরু করেছেন বাণিজ্যিক চাষ। আঙ্গুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে, আর আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের তথ্যছবিতে বিস্তারিত। গাছে থোকায় থোকায় ঝুলছে নানান রঙের রসালো আঙ্গুর, আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত ফরিদপুর শহরের 1 নম্বর সড়কের গোয়ালচামচ মহল্লার আহমেদ ফজলে রাব্বি। ছোট থেকেই গাছ লাগানোর শখ থেকেই আঙ্গুরের চাষ শুরু করেন রাব্বি। পরে 2023 সালে বিদেশি জাতের বিভিন্ন আঙ্গুরের চারা কিনে 70% জমিতে শুরু করেন চাষ। এতে প্রথম বছর থেকে লাভের মুখ দেখছেন তিনি। বর্তমানে 1.5 একর জায়গা জুড়ে বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করছেন তিনি। ফলের কালার, মিষ্টতা বাজারের ফলের চাইতে অনেক গুণ বেশি অনেক ক্ষেত্রে, আবার 2-একটা ভ্যারাইটি ভালো হয় নাই। আমার এই বাগানে এখন 1.5 একর জায়গা নিয়ে ফল বাগান এবং প্লাস ছোট্ট একটা নার্সারি আমি পরিচালনা করি এখানে। তো এখানে আমি শতাধিক আঙ্গুরের ভ্যারাইটি কালেকশন করছি। তো এখান থেকে আমরা বেশ কিছু জাত সিলেকশন করছি। বর্তমানে শুধু আঙ্গুরের বাগান নয়, গাছের চারাও তৈরি করছেন রাব্বি, যেখানে প্রতিটি চারা বিক্রি হচ্ছে 300 থেকে 800 টাকা পর্যন্ত। দূর দূরান্ত থেকে শৌখিন বাগানীরা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কলম থেকে তৈরি চারা সংগ্রহ করছেন এই বাগান থেকেই। এছাড়া দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। দেখলাম, ঘুরলাম, খুবই ভালো লাগছে এবং আঙ্গুরগুলো টেস্ট করছি, খুবই সুন্দর। আমরা বাইরের যে আঙ্গুরগুলো আনে বিক্রি করি বা খাই, সেই এর ভিতরে কোনো পার্থক্য নাই। বিদেশি জাতের আঙ্গুর হয় দেশের মাটিতে, তো এখানে অনেকে আসে, দর্শনার্থীরা আসে, ঘুরতে আসে, দেখতে আসে, অনেকে আঙ্গুর খায় এবং কি চারা কিনেও নিয়ে যায়। আমি এখানে আসছি মূলত আমার এলাকার অনেকে এখান থেকে আঙ্গুর নিয়েছে, খেয়েছে, তারা গাছ লাগিয়েছে, তাদের ধরেছে। এই জন্য আমি মূল উৎস খোঁজার জন্য মূলত এখানে আসা।
কৃষি অধিদপ্তর বলছে দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি কমানো সম্ভব হবে। তাই লাভজনক ফল চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এই আঙ্গুরের যে তার ক্ষেত, এই ক্ষেত পরিদর্শন করে স্থানীয় অনেকেই এবং আমাদের এই ফরিদপুর থেকে আশেপাশের অনেক জেলাতেও অনেকে আগ্রহী হয়ে তারা চারা সংগ্রহ করছে। আর কিছুটা যদি এখানে আরেকটু রিসার্চ করে যদি আমরা এই ফলের সাইজটাকে আরেকটু বড় করতে পারি, আমি এটা খুব ভালো একটা বাণিজ্যিক সম্ভাবনা দেখি। আমরা যদি আঙ্গুর চাষে একবার বাণিজ্যিকভাবে সফল হতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সাশ্রয় করতে পারি। ফজলে রাব্বির বাগানে নতুন ও পুরাতন মিলিয়ে বিভিন্ন জাতের 450টি আঙ্গুর গাছ রয়েছে। এখন ফরিদপুর। গাজায় থাকা বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রগুলোতে টার্গেট করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়ে 6 শিশুসহ 19 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল। কিন্ডারগার্টেন স্কুল সহ আরও বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একদিনে এই গাজায় অর্ধশতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক সপ্তাহে আগ্রাসন ও ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনের। এই অবস্থায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপ ও আরব দেশগুলোর। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুতিদের, আর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। আর্থিক সচ্ছলতা ও কাজের আশায় মালয়েশিয়ায় গিয়ে বেতনের জন্য আন্দোলনে নামতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। বকেয়া বেতন আদায়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন অনেকে। এদিকে কর্মী পাঠানো পদ্ধতিতে সংস্কারের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। 20-25 দিন কাজ করার পরে ঠিকমতো বেতন না দেওয়া, ওভারটাইম না দেওয়া, বিভিন্ন ধরনের সমস্যার কারণে কোম্পানি থেকে পালাতে বাধ্য হই, অবশেষে অবৈধ হই। স্বপ্নের দেশ মালয়েশিয়া, গেলেই মিলবে কাজ, ঘুচবে অর্থনৈতিক টানাপোড়ন, হবে স্বপ্নপূরণ। এমন স্বপ্নে প্রবাসে এসে অনেকেই সম্মুখীন হচ্ছেন ভিন্ন বাস্তবতার। মালয়েশিয়ায় এসে বহু প্রবাসী এখনও আছেন নানা সংকটে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাওয়াগুচিতে বকেয়া বেতন আদায়ে আন্দোলনে নামে 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। পরে দেশটির শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় কোম্পানিটি বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও বেতন বাবদ বকেয়া প্রায় 7 কোটি টাকা। আসার 1 বছরের মাথায় আমাদের কোম্পানি বন্ধ হয়ে যায়। আমরা যে টাকা ব্যাংক লোন এবং ধার দেনা করে আসছি, আমরা সেই টাকা পরিশোধ করতে পারি নাই। এখন আমরা আমাদের বকেয়া বেতন চাই। কোর্ট থেকে রায় দিয়েছিল প্রতি মাসে 15 তারিখে ওনারা আমাদের 1000 করে টাকা দেব। জানুয়ারিতে 1000, পরে ফেব্রুয়ারি মাস এটা কোম্পানির সমস্যা ছিল, টাকা নাই বলে দেবো না বলছিল। এপ্রিল থেকে ওনারা প্রতি মাসে টাকা দেবো বলছিল। তো এপ্রিল মাস চলে গেছে, মে মাস চলে গেছে, আমরা এখনো আমাদের পাওনা টাকা পাই নাই। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, নানা দুর্নীতির কারণে বাংলাদেশিদের অভিবাসন ব্যয় অনেক বেশি। এতে মালয়েশিয়ার আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি কর্মী নিয়োগে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতির সংস্কারের পরামর্শ এই বিশেষজ্ঞের। Bangladeshi migrant workers pay the highest recruitment costs of anywhere in the world, and the system is one of systemic corruption and is dysfunctional. So the Bangladeshi government needs to completely reform its migration management system. It needs to develop a sustainable migration policy, sending workers overseas through an employer pays model whereby the workers don't have to bear the costs. জোরপূর্বক শ্রম একটি বড় চ্যালেঞ্জের বিষয়। বিশ্ব বাণিজ্যে সক্রিয় ভূমিকা রাখছে মালয়েশিয়া। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশি কর্মী কর্মরত আছেন। বিশেষজ্ঞদের মতে নজরদারির ব্যবস্থা কঠোর না হলে শ্রমিক শোষণের শঙ্কা তৈরি হবে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এবারে খেলার প্রসঙ্গ। সোমবারের মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি ফের সচল হবে বলে আশা করছে বাফুফে। এর ম্যাচে প্রথম দিনে 3,500 টিকিট বিক্রির দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ করেও যারা টিকিট পাননি তাদেরও দেওয়া হবে টিকিট। আর নানা জটিলতার মধ্যেও সুখবর হচ্ছে 30 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। বিস্তারিত
আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। 10 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। টিকিট চাহিদা আকাশচুম্বী। টিকিট ছাড়ার প্রথম 10 মিনিটে 1 লাখের বেশি টিকিট প্রত্যাশী গ্রাহক টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে অচল হয়ে পড়ে এবং সাইবার আক্রমণের শিকার হয় টিকিট বিক্রির এই সাইটটি। বহুল কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝাড়েন ফুটবল প্রেমীরা। প্রশ্ন উঠেছে, সক্ষমতা যাচাই বাছাই না করেই কি টিকিফাইকে দায়িত্ব দিয়েছে বাফুফে? ইফতি সাহেব কি বলেছিলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছিল আমাদের প্রকিউরমেন্ট কমিটি, ওই প্রেজেন্টেশনের উপরে আমাদের যে ইনফরমেশন দরকার ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যা দরকার ছিল, ওইটার বেসিসে আমরা আমাদের বেস্ট ডিসিশন নিয়েছি। বাংলাদেশে ফার্স্ট টাইম মেবি প্রথম 10 মিনিটে 1 লক্ষ প্লাস লোক লগ ইন করেছে টিকিট কিনতে। উপায়ন্তর না পেয়ে সাইবার সিকিউরিটি শরণাপন্ন হয়েছে বাফুফে। প্রত্যাশা রবিবার রাত অথবা সোমবারের মধ্যেই পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে। আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট রবিবারের পরিবর্তে ছাড়া হবে মঙ্গলবার। টিকিফাই ওদের একটা আইনের আওতায় একটা পরিকল্পনা আছে ওনাদের, বা যতক্ষণ না আমরা 100% অ্যাসুরেন্স দিতে পারবো যেটা ডাউন হবে না, আমরা ততক্ষণ টিকিট আর বিক্রি করবো না। ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি। অবশ্য প্রতিবন্ধকতার মধ্যেও 3,500 টিকিট বিক্রির দাবি বাফুফে কর্মকর্তার। পাশাপাশি সাইবার আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও যে সকল দর্শক পেমেন্ট করেও টিকিট পাননি তাদেরকেও দেয়া হবে টিকিট। এত সব সমস্যার মধ্যেও সুখবর, জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ায় খুশি এএফসির পর্যবেক্ষক দল। আর 30 মের মধ্যেই স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। 3,500 টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। স্টেডিয়ামটা আমরা 30 তারিখ বুঝে পাবো। স্টেডিয়ামে 2-3টা কাজ বাকি আছে। একটা হলো টাওয়ার একটা আছে অ্যাথলেটিক্সের, ওটা ওনারা বলছে 30 তারিখের ভিতরে উইথড্র করে নিবে। হামজা সমিতরা যোগ দেওয়ার পর ফুটবলে ফিরেছে প্রাণ। দেশের মাটিতে প্রথমবারের মতো তারা খেলতে নামার অপেক্ষায় ফুটবল ভক্তরা। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা জনপ্রিয়তার উত্তেজনা সামাল দিতেও আগে থেকেই প্রস্তুতি নিতে হবে বাফুফের। অন্যথায় সর্বশেষ বিপিএলে বিসিবির অভিজ্ঞতা বরণ করতে হতে পারে বাফুফেকেও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল আহসান নিহত। রাজনৈতিক প্রতিহিংসায় হত্যাকাণ্ড হতে পারে ধারণা পরিবারের। রাজনীতিকই বেশি। 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে, এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। আগামী বছর 30 জুনের মধ্যেই নির্বাচন। রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। করিডোর ও বন্দর ইস্যুতে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। এলডিসির পর চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। প্রতিযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে বাজার স্বাভাবিক রাখার পরামর্শ। চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল হলে টাকা দিয়ে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন শিল্প মালিকরা। কমবে আমদানির খরচ ও সময়। এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সমস্যা নিয়ে সাইবার সিকিউরিটির শরণাপন্ন বাফুফে। আজই অনলাইন সচল হওয়ার আশা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।